আড্ডাগুলির অন্দরমহলে সকলকে স্বাগত জানাই। আর স্বাগত জানাই আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি গল্পকার সলিল চট্টোপাধ্যায়। নমস্কার জানাচ্ছি দাদা আপনাকে। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ, ভালো, অবশ্যই ভালো আছি। আচ্ছা, তবে বয়সটা একটু বেশি হয়ে যাওয়াতে বয়সের ভার একটা আছে, তো সে ভারটা সহ্য করতে হচ্ছে। আচ্ছা, সেটা কি শারীরিক ভাবে? শারীরিকভাবে। আচ্ছা, কিন্তু লেখালেখি তো চলছে। হ্যাঁ, মনে মনে আমি খুবই সুখী। মনের দিক থেকে সুখী? সুখী মানে যে আমি এখন সক্রিয়। আমার লেখাপড়াতে কোনো অসুবিধা হচ্ছে না, পড়তে অসুবিধা নেই। ভুলে যাচ্ছেন না কিছু? না, লিখতে অসুবিধা নেই, সবই মনে আছে। ও, এখন এদিক থেকে কোনো অসুবিধা নেই। অসুবিধা শুধু এইটুকু যে শারীরিক ক্ষমতাটা দিন দিন বেশি কমে যাচ্ছে। আচ্ছা। আর ব্যাপারটা হচ্ছে কি, যেটা আমি বলছিলাম একটু আগে, আমি খেলাধুলা করিনি, মানে স্পোর্টসম্যান নই, এবং কি বলে পালোয়ান কুস্তিকে এই সমস্ত কোনো কিছু করিনি। মানে শরীর চর্চা তেমন ভাবে ছিল না। করিনি, তুমি যে আমি 90 বছর বেঁচে পার করে দেবো এটা আমি আশা করিনি। আমার মনে হয় তার একটা কারণ হচ্ছে আমার এই লেখা। একদম মেধা চর্চার সঙ্গে রয়েছেন আপনি। আমি লিখতে বুদ্ধি চর্চা, বুদ্ধি চর্চা, স্মৃতি নষ্ট হয়নি, সবই মনে আছে। কবে কোন বই পড়েছিলাম তাও মনে আছে। এবং জীবনের যে পর্যায়গুলো এসেছে সব মনে আছে। সবই মনে আছে, কেন আমরা তো স্মৃতি লিখি। হ্যাঁ, আসলে মানুষ তো বেঁচে থাকে মনে, মানে শরীরে বেঁচে থাকাটা আমার কাছে কোনোদিন দাবি ছিল না। তার ফলে হচ্ছে শরীরটা অবহেলা করাতে শরীরটা ঠিক আছে, ঠিকই একটু কষ্ট দেয়। আচ্ছা, তবে মনের দিক থেকে যে আমি বলতে পারি যে আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যতক্ষণ আমি লিখতে পারছি, যতক্ষণ আমি পড়তে পারছি, পড়ে মনে রাখতে পারছি। কিছু আগে একটা কবিতা খুব ভালো লেগে গেল, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, খুব কম লোকই পড়েছেন। কোন কবিতা? আচ্ছা, কবিতাটা হচ্ছে, তাহলে বলছি, কবিতাটার নাম বোধ হয়, এটা খুব কম লোক জানে। পংক্তিটা বলুন আপনি যদি মনে থাকে। লাইনগুলো মনে আছে। আচ্ছা, তারপর ধরুন একটা লাইন আছে, কলপ ফুল যে কোথায় ফোটে, ওই যে ছোট ছোট সবুজ অন্ধকারের মাঝে রোদের টুকরো জলে। এই যখন লিখছে বলি, ওনার তখন বয়স ওই 80 কাছাকাছি চলে এসছে, তখন উনি এরকম লিখছেন। সবুজ অন্ধকার বলছেন? সবুজ অন্ধকার, তার মানে ঠিক খুব ভালো জায়গা আপনি ধরলেন। তো সেই জন্যই তখন আমি সেই জন্য গর্বিত যে না, আমি মুখস্থ করতে পারি, মুখস্থ হয়। তবে হয়তো আগের মতো হয় না, হয়। আর আমার আসল ব্যাপারটা হচ্ছে কি, লেখাটা একটা নেশা, আপনি যা জানবেন। যারা লেখে তারা লেখার জন্যই লেখে, একদম নেশার মতো, মনে হয় যেন পাচ্ছি না, এটা আমাকে লিখতে হবে। না, একটা সময়তে আমাদের এখানে করার সভাতে আমাকে ডেকেছিল সভাপতিত্ব করার জন্য, সাহিত্য সভা। সবাই যে যা খুশি পড়ে যাচ্ছে, শুনছি চুপচাপ, একটা অত্যাচার। তা মুশকিল হলো কি, এখন আমাদের বলতে বলা হলো, তখন আমি বললাম দেখুন, আমি কিছু কথাবার্তা বলবো যেগুলো হয়তো আপনাদের ভালো লাগবে না, অনেকেরই ভালো লাগবে না। কিরকম? আপনারা আমাকে মাফ করবেন বলে বলতে শুরু করলাম যে লেখা কে লেখে। কিছু লোক আছেন যারা না লিখলে তাদের পেটে ভাত জুটবে না, তারা লিখে বেঁচে থাকেন। কিছু লোক আছে যারা মাছ শিকারে যান না, পাশে আড্ডা বসেন না, বা পাশের আড্ডা মাছ শিকার মানে বনভোজন এসব না করে তারা লেখেন। এরকম সবাই একত্র হয়ে গল্প পড়েন বা তাদের রচিত সব বিভিন্ন সাহিত্য পড়েন। মুশকিল হচ্ছে কি, এই যে এরা মাছ শিকার ফেলে লিখছেন, তাহলে মনে করছে যে এটাতে একটা বেশি জিনিস নাম হবে, খ্যাতি হবে। মুশকিল হচ্ছে লেখা জিনিসটা তাদের দিয়ে হয় না, তা পারেন না। কিন্তু এদের ভিড় এত বেশি, রাত্রি দিন দেখবেন শহরে সাহিত্য সভা হচ্ছে,
সব লোক নানা রকম পড়ছে, কবিতা মিট পড়ছে, নানা রকম হচ্ছে, সাহিত্য নিয়ে খুব কথা হচ্ছে। তার মধ্যে কতটা ঠিক খাঁটি সাহিত্য, একদম। নিজেকে ঠকানো হচ্ছে না। কারণ যখন তুমি একটা লিখছেন, যিনি লেখক, যিনি, আমি যেমন মনে করি আমার বোন তপতি বাগচি জাত লেখক, লেখক আমারও পছন্দের লেখক হয়ে জন্মেছে। যারা দাস লেখক তাদের কাছে কিন্তু লড়া বেশি উপায় নেই। যেমন নেশাখরের কাছে তার নেশার দ্রব্য না হলে সে পাগল হয়ে যায়, একজন ভালো লেখকেরও ঠিক সে একই অবস্থায়। যতক্ষণ পর্যন্ত একটা ভালো লেখাটা শেষ করতে না পারছি, যতক্ষণ পর্যন্ত গল্পটা শেষ না হচ্ছে, অস্থিরতা চলে। আচ্ছা না। এবং মানে এরকম তো আমার খুব বেশি হয়, জানি না কার কিরকম হয়। একটা গল্প শুরু করলাম, এগোলাম, খানিকটা গিয়ে মনে হলো না এটা ঠিক হচ্ছে না, কেটে দিয়ে আবার ফিরে লিখলাম, আবার ফিরে লিখলাম। এখন কম্পিউটারে লিখলে সুবিধা হচ্ছে কি, কাটাকাটির জন্য কাগজ নষ্ট হয় না। ডিলিট করে দিলে হ্যাঁ, হয়ে যায়। হ্যাঁ। আমি সেই সভায় বলেছিলাম যে তারা যে সব লেখা নিয়ে নানা রকম করছেন, অবসর কাটাচ্ছেন, তারা দয়া করে লিখবেন না। পৃথিবীতে গাছ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক, আজকের ভাষায় আমরা যেটাকে বলি ট্র্যাশ। হ্যাঁ, ঠিক আছে, তাক শুনলাম, বুঝলাম। এবং আপনি কর্মসূত্রে, মানে আপনি সরকারি অফিসে, মানে দীর্ঘদিন কাজ করেছেন, সেটা ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার, উচ্চপদস্থ যাই হোক। আপনি করেছেন। সেই চাকরি সূত্রে আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে। সেই বিভিন্ন জায়গায় ঘোরা, সেটা আপনার লেখায় নিশ্চয়ই প্রভাব ফেলেছে। অবশ্যই। হ্যাঁ, এবং প্রচুর, যেমন বিতোষক ভট্টাচার্য, এদিকে কালীকৃষ্ণ গুহ, আবার লীলা মজুমদার, তারপর অমিয় ভূষণ মজুমদার, সকলের আপনি সান্নিধ্য পেয়েছেন। হ্যাঁ, সেই জায়গাগুলো শুনবো। তার আগে একটু শুনে নিই যে আপনার প্রথম গল্পের বই সেটা কবে বের হয়? এখানে একটা ছোট্ট গল্প আছে। আমি সন্দেশের গল্প লিখতে শুরু করি। হ্যাঁ, সন্দেশ। এটা তো আমি বলছিলাম যে বিতোষক ভট্টাচার্যের কথা। আমার একটা গল্প, মানে আমার মেয়ে বললো, বাবা তুমি আমাকে খাতা বানিয়ে দাও। না, ও খাতা বানিয়েছেন ওই স্কুলে ওয়ার্ক এডুকেশনে। খাতা বানিয়ে আমাকে বললো, বাবা তুমি তো গল্প মুখে বলো, আমাকে এখানে একটা গল্প লিখে দাও, আচ্ছা। আমি স্কুলে সবাইকে দেখাবো। আমি তখন সুন্দরবন থেকে ঘুরে এসেছি। সুন্দরবনের সে পরিবেশ আমার খুব ভালো লেগেছিল। কোথা থেকে? সুন্দরবন। আচ্ছা, সুন্দরবন। আচ্ছা, সেখানে চাকরি সূত্রে না বেড়াতে? না, চাকরি সূত্রে। আচ্ছা, চাকরি সূত্রে আমাকে ওই ব্লকে একটা ফর্মাল ট্রেনিং হয়, সেজন্য গেছিলাম ব্লকে, ব্লক প্লেসমেন্ট বলে ওটাকে। তা সে সমস্ত সময়তে খুব ঘুরেছিলাম গ্রামের ভেতরে ভেতরে, এমনকি বাঘের মুখোমুখি হয়েছিলাম। আমার খুব ভালো লেগেছিল। তাহলে সুন্দরবনের কথা মনে করে আমার মেয়েকে একটা গল্প লিখে দিলাম, ছোট্ট একটা গল্প লিখে দিলাম, ও সেই ছোট খাতার মধ্যে। তোমরা হঠাৎ মনে করলো যে আমি বিশেষজ্ঞ বললাম, আচ্ছা অশোক, আমি তোমাকে, আমার একটা লেখার গল্প আছে, তোমাকে পড়াবো। ওটা ওকে দিলাম। ও খালটা পড়লো, পড়ে আচ্ছা মেয়েটা বাইরে নিয়ে যাচ্ছে, নিয়ে প্রায় মাস দুই পরে। তখন আপনি মেদিনীপুরে ছিলেন? আমি মেদিনীপুরে ছিলাম। কেননা আপনি বিতোষক ভট্টাচার্যের কথা বললেন। হ্যাঁ, আর আমার মেদিনীপুরে আমার বাসাটা ছিল একটা আড্ডার জায়গা। সব কবি, সাহিত্যিক, অধ্যাপক এসব আসতেন। কারা ছিলেন আর মনে আছে? একজন তো এখনো আছে, বিপ্লব, বিপ্লব কি নাম জানো? বিপ্লব মাঝি। মাঝি, ও বিপ্লব মাঝি। হ্যাঁ, বিপ্লব মাঝি। তারপরে আরেকজন নাম করেছেন আমাদের এসডিও ছিল সদরে, দুজন এসডিও ছিল। একজন ছিল অমিতাভ মৈত্রর কথা বলছেন? হ্যাঁ, অমিতাভ মৈত্র না, ওটা হতো না, আমি অনেক আগে বলছি তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মানে তখন ছিলেন। যাই হোক, আপনার ওই জায়গাটা একটা মানে সাহিত্যের আড্ডাখানা হয়ে উঠেছে। আমাদের ছিল। হ্যাঁ, তারপরে গল্পটা কি হলো? আপনি ওই সেখানে ভট্টাচার্যকে দিলেন? আড্ডা হতো, তো ওখান থেকে ও নিয়ে গেল। কিছুদিন পরে আমি তখন সাধারণত অত কি বাইরে থেকে যখন ফিরতাম, তখন বসন্তীতে ওখানে জায়গা আছে, সেখান থেকে বিদেশকে বাড়ি হেঁটে মিনিট 5-6। আচ্ছা, কাছে। হ্যাঁ, আমি ওখানে গাড়িটা ছেড়ে দিতাম, যারা বললাম তুমি যাও,
আমি পরে যাবো এখান থেকে। তো আমি ওখান থেকে হেঁটে বাসন্তী ধরা যেতাম ওই বিদেশের বাড়িতে। সেদিন বাড়িতে গেছি ওর বাড়িতে বিকেল 5:30 6টায় সময়। তো অশোক বললো একটা মানে কাগজের মলাতে একটা পত্রিকা দিল, কাগজের মোড়কে। পত্রিকাটা ভাবলাম অন্য কি ব্যাপার, খুললাম দেখুন সন্দেশ। ও আচ্ছা, সন্দেশটা খুলেই দারুণ। প্রথম গল্পটা জাদুর গল্প। আচ্ছা আর সে গল্পটা পাঠানো হয়েছিল বিদেশে পাঠিয়েছিল সন্দেশে। আচ্ছা তা পরে জানলাম রীতা মজুমদার সে গল্পটিকে দিয়েছেন। ও উনি তো অধ্যাপনা করতেন, তো অধ্যাপিকা সে স্বভাব যাবে কোথায়। একদম একদম গল্প যখন তাকে পাঠাতো সেগুলো ABC এইভাবে উনি ক্যাটাগরাইজ করতেন। কারণ এরপরে একটা হলো মানে আজকে একটা কথা আমার সঙ্গে মানে ওনার বাড়িতেই কথা হচ্ছে, তা আমাকে বললো তোমার গল্প কিন্তু না হলে আমি ছাপবো না, আর দিয়েছি যাই হোক তাদের সঙ্গে তোমার তুলনা হবে না, তুমি সবসময় এমন গল্প লিখবে যেগুলো আমার ছাপতে বাধ্য হই। আচ্ছা আমার সর্বনাশ। তারপরে সন্দেশে আমার প্রচুর গল্প দিয়েছে। বাহ, বছর বোধ হয় আমার 48 গল্প, 48 ছোটদের। সেজন্য আপনার একটা ছোটদের সংকলন আমি দেখতে পাচ্ছি এখানে। বেশিরভাগই তাই। আচ্ছা বাহ, ভয়ের গল্প, তারপর আপনার এই যেমন যখন ওই নীল বাতাস লাল হলো। আচ্ছা তারপরে আবার এটারই একটা বেরিয়েছে বলবো আপনাকে। আচ্ছা, আপনার সঙ্গে বোধহয় মনীন্দ্র গুপ্তরও। হ্যাঁ বাবা, আচ্ছা, মনীন্দ্র গুপ্ত তার সঙ্গে একটু কিরকম সম্পর্ক ছিল সেই জায়গাটা একটু শুনবো। আচ্ছা, আমার দর্শক বন্ধুদেরও শোনাবো। আমি যখন উচ্চমানে বদলি হলাম রাজ্য সরকারের চাকরিতে, আচ্ছা আমাকে তখন সেন্ট্রাল গভর্নমেন্ট আমাকে রিলিজ করে দিয়েছে। আমি দিল্লিপুর থেকে বদলি হলাম উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং 3 জেলা। তা সেখানে আমি যখন আসি রওনা হবো তার একদিন আগে অশোক সে আমাকে একটা কাগজ বসে সে লিখলো, যেমন প্রথম হচ্ছে অনুভূষণ মজুমদার, আপনার কোচবিহারে যেতেই হবে, সন্ধ্যা অশোক দেখা করবে। সেটা কোন সাল হবে মনে আছে? হ্যাঁ, 1988। 1988। আচ্ছা, অস্ট্রেলিয়া যারা তখন অনুভূষণ মজুমদার 2 নম্বর করতে করতে এর নাম ছিল গীতাংশ। তারপরে এরকম মানে 8-10 নাম দিয়েছিল, এই জায়গায় দেখা হবে, ওই জায়গায় দেখা করবে। আচ্ছা, এটা কে দিয়েছিলেন? বিদেশক। আচ্ছা বিদেশক, আচ্ছা ওটা ছিল বন্ধু। যাই হোক, তা বিদেশক ছিল অসাধারণ পপুলার ওর কলেজে। ছাত্রছাত্রীরা মানে ওকে কি বলবো মানে এত আপন মনে করতো, অসংকোচে ও বাড়ি চলে যেত, যখন তখন বিপদ করতো। ও তো টিউশনই করতো না, বাড়িতে বসে পড়তো, ওরা নিয়ে আসতো, আমি বুঝে নেবো। বিদেশক আমাকে বলেছিল আপনি কিন্তু কলকাতায় আসবেন, তো আমি হ্যাঁ কলকাতায় আমার বাড়ি, আমাকে আসতেই হবে, বলে আপনি এইভাবে ওর সঙ্গে দেখা করবেন, মনীন্দ্র গুপ্ত। আচ্ছা বাহ, এবং দেখা করার পরে আমাকে ঠিক আছে সব দিলেন ইত্যাদি, ফোন নাম্বার দিলেন। তখন দেবায়তী দির সঙ্গে তার বিয়ে হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, মানে আপনি আপনার ওদের যৌথ পরিবারে সঙ্গে। আমি তো কি বলে আপনার ওখান থেকে বেরিয়ে এসে 1988 গভর্নমেন্টে সে সময় গেছিলাম, আমি ফোন করলাম, তারপরে বাড়িতে গেলাম। আচ্ছা, তখন সে থাকতে হিন্দুস্তান পার্কে একটা বাড়ির মানে চিনিকোড়া মতটা ছিল, নিচ থেকে সোজা সেই চলে গেছে 3 তলায়। সে বাড়িতে গেলাম, করলাম, উনি খুব সমাদর করলেন, সন্দেশ দিলেন, সমাদর করলেন। তারপরে ওর স্ত্রী ছিলেন দেবাবতী মিত্র, উনিও এসে অবসাদ করলেন। আর অশোককে ওরা খুব স্নেহ করতেন, দুজনে খুব স্নেহ করতেন। তারপরে যাই হোক,
সেই শিখে মহেন্দ্র গুপ্তের সঙ্গে আমার সংযোগ ঘনিষ্ঠতা। তৈরি হলো। এবং আমার যে গোড়ার দিকে বইগুলো, ওই কোনো না কোনো বই এদের মাধ্যমে ছাপা হয়েছে। আচ্ছা যেমন মৃগল বইটা, এটার গল্পগুলো বেশি ছিল বীরেশ্বর ভট্টাচার্য। আচ্ছা এবং তারপরে আপনার ওই বই দেখো লাগবে আরো বছর বই আছে, হ্যাঁ আমার মোট 12টা বই বেরিয়েছে এখন পর্যন্ত। হুম তা সেই জায়গায় উনি আমাকে বলেন যে আপনি আমাকে লেখা দিন, আচ্ছা গল্প কবিতা যা লেখেন আপনি দেন। আমি দিতাম, সেগুলো তো উনি খুব আগ্রহ নিয়ে পড়তেন। তারপরে বললেন আমার আপনার এই গল্প নিয়ে আমি লিখ আপনার ছাপাবার ব্যবস্থা করছি। আচ্ছা তখন আমার প্রথম বই যেটা বেরোলো সেটা বেরোলো আপনার মহেন্দ্রদার এবং দেবেন্দ্রদার দুজনের উৎসাহে। আচ্ছা তাদের তত্ত্বাবধানে হ্যাঁ, তাদের তারাই করলেন। আচ্ছা বিরাজি ব্যবস্থা করলেন, চিঠি দিয়ে দিলেন স্নেহের কুশল ইত্যাদি এরকম চিঠি দীর্ঘা দিয়েছিলেন। আমি প্রথমে গেছিলাম বদল সরকার, আচ্ছা মানে বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ আনন্দ এবিপি আচ্ছা, বিজয়নাথ সরকার, তিনি আমাকে দেখে বললেন যে আমাদের এখানে তো নেক্সট 5 ইয়ার্সের জন্য পাইপলাইনে কোনো জায়গা নেই, হ্যাঁ কোনো এখানে মানে আমরা বই ফই হচ্ছে না। আচ্ছা শুনলাম, তাও আমি বিরাজের চিঠি দিলাম না, উনি বিরাজের চিঠি পেয়েই খেপে গেলেন। ও হ্যাঁ, আমি জানতাম না যে ওদের একটা বই পাঠিয়েছিল বিরাজের কাছে রিভিউর জন্য। আচ্ছা বিরাজি রিভিউটা করেননি করেছেন কিন্তু ভালো কথা বলেননি। আচ্ছা, উনি একটুখানি মানে বিরূপ মন্তব্য করেছিলেন, হয়ে গেল। তারপরে দাদা এই কাছে পাঠালে আমাকে, তার মানে ওটা মিত্র ওখান ঘোষ, থেকে বেরোলো না। হ্যাঁ বেরো প্রশ্নই নেই, ও তো নিলেই না। হ্যাঁ হ্যাঁ তারপরে মিত্র ঘোষ, মানে সেখানে স্টেফের ভাবি বলে চিনি দিয়েছিলেন জগদুদ্দার, তিনি নিলেন। আচ্ছা, আমরা আপনাকে খবর দেবো। খবর দেবো, খবরটা আসছে না, প্রায় 6 মাস 7 মাস হয়ে গেল। গেলাম ফরেস্ট্রি টেকনিক্যাল, গেলাম, দিয়ে দেখা করলাম। ও আপনার লেখা না, আচ্ছা ওটা আমি কোথায় রেখেছি খুঁজতে হবে। আচ্ছা এই অভিজ্ঞতা আমার অনেক হয়েছে, হ্যাঁ এরকম অভিজ্ঞতা অনেক হয়েছে। তারপরে সেটা কোন বইয়ের পাণ্ডুলিপি ছিল? সেটা ছিল আপনার বোধহয় নেক্সট নেক্সট বইটা আচ্ছা সোনার ঘন্টা। আচ্ছা আচ্ছা তারপরে সেটা কোথা থেকে হলো সেই বইটা আলটিমেটলি? সোনার ঘন্টা দিয়েছিল পুনশ্চ, পুনশ্চ করেছিল। পুনশ্চ দিয়েছিল, ওইটা খুব ভালো বিক্রি হয়েছিল। আচ্ছা কিন্তু আমি আমার বলতে কোনো দ্বিধা নেই, উনি আমাদের পাশাপাশি কিছু জাননি, আচ্ছা রয়্যালটি টয়্যালটির কোনো গল্প নেই। আমার করে উনি 30% কমিশনে হ্যাঁ কোনোখানা বই দিয়েছিলেন। আচ্ছা সেটা কিনে নিতে হয়েছিল সেটা। হ্যাঁ আর কোনো ওদের কাছে পাশে চাইবো নেই, জানো নেই, জানো নেই। তা আমি একটু দুঃখ পেয়েছিলাম। স্বাভাবিক, একজন লেখক যদি এইটুকু সম্মান না পান একটা কষ্ট আছে। আচ্ছা এবার জিজ্ঞেস করি, আপনার তো মানে বিশ্ব সাহিত্য পড়া রয়েছে, আমি ইংরেজিতে কিছু কিছু পড়েছে, আচ্ছা ইংরেজি অনুবাদ। আপনার লেখায় তার কি কোনো প্রভাব পড়েছে না আপনার? অবশ্যই। মানে কোন দর্শনটা, মানে আপনি কিভাবে ভাবেন গল্পকে? দেখুন, আমার প্রিয় লেখক আছে, আচ্ছা আপনি শুনলেই বুঝতে পারবেন যে কি ধরনের লেখা এবং মানে কি ধরনের জীবন আমার পছন্দ। আমার যেমন আপনাকে গাব্রিয়েলের কথা বললাম, হ্যাঁ গার্সিয়া মার্কেজ। এবং গাবি তো অবশ্যই অত্যন্ত পছন্দের। তারপরে আপনার অমুক পামুক, অহান পামুক, ওরান প্রমুখ। আচ্ছা এরকম। তারপরে আমি আফ্রিকান সাহিত্য নিয়ে পড়তে শুরু করেছিলাম, আফ্রিকান সাহিত্য সম্বন্ধে মোটামুটি পড়লাম, তারপরে কিছু লিখলাম, সেগুলো ছাপলেন। তারপরে আমার একটা প্রবন্ধ বই আছে সেখানে আপনি জলের সহ, আচ্ছা সে বইটাও মোটামুটি ভালো লোকে নিয়েছে, আচ্ছা তাতে আছে। আমি একটাই প্রবন্ধের বই ছাপানো হয়েছিল, বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত গল্প লেখা। বাহ। আর আফ্রিকার তো সাহিত্য আপনি পড়েছেন, সেখানে মূলত মূল সুরটা কি? ওরা তো ভীষণভাবে নিষ্পেষিত,
সেখানে কিভাবে ওদের দর্শনটা ফুটে ওঠে? আফ্রিকার ব্যাপারে বলতে গেলে হুম, ওদের সাহিত্যের ইতিহাসটা দেখতে হবে। হুম। যেমন ধরুন, এবং ওদের যে যাপনের যে তাদের ইতিহাসটা, সেটাও দেখা দরকার, তারই তো প্রভাব পড়বে। কারণ সাহিত্যের ব্যাপারে আফ্রিকার সাহিত্য ছিল সেটা হচ্ছে মৌখিক সাহিত্য। হুম, ওদের বর্ণলিপি ছিল না, হুম, ওদের ভাষা ছিল মৌখিক। হুম, এখন এখানে এক ভদ্রলোক প্রথমে লিখলেন, আহ, নাম হচ্ছে আহ, যাই হোক, হুম, তাকে আমাদের জন তাকে ভোরের পাখি বলে অভ্যর্থনা করেছিলেন। হুম। তো সেটাই হচ্ছে প্রথমটা লিখিত আপনাদের বই, আচ্ছা। আফ্রিকান দেওয়া হুম, পাম ওয়াইন্স ড্রাঙ্কার্ড। আচ্ছা। আচ্ছা, তারপরে এখানে মানে হয়নি, কিন্তু আফ্রিকার গল্প হুম, লিখেছেন কারা? শাসকরা, হুম, শোষকরা, কলোনিয়ালিস্ট। হুম, তারা বিভিন্ন জায়গায় দখল করেছেন, আফ্রিকা সম্বন্ধে নানা রকম গল্প ছড়িয়েছেন। হুম, যেমন বড় খালেদের দেশ, হুম, তারা মানুষ শিকার করে। হুম, যেমন আফ্রিকার জীবজন্তু জঙ্গল, এই হিংসা জন্তুতে হুম, ভরা, হুম, সভ্যতার কোনো আলো নেই, অন্ধকারাচ্ছন্ন দেশ, হুম, ডার্ক কন্টিনেন্ট। হুম, এখন এই যে কথাগুলো উল্লেখ সব বলেছেন, হুম, এই সব সোচ্চার হলেন, তার নাম হচ্ছে চিনুয়া আচেবে। চিনুয়া আচেবে আমি প্রায় সবগুলো বই পড়ে ফেললাম। আচ্ছা। এবং তখন আমার মনে হলো যে আচেবে বলেছেন যেটা, যতদিন না শীঘ্র শিকারী, মানে শীঘ্র শিকারীরা শীঘ্র শিকারী গল্প লিখবে, সেটা একতরফা হবে, হুম, সেটা শিকারীদের কথা হবে না, শিকারীদের কথা হবে। হুম, এবং আফ্রিকার যে গল্প আজ পর্যন্ত লেখা হয়েছে হুম, সবই শিকারীদের লেখা। আচ্ছা। তাই আফ্রিকা সম্বন্ধে লোকের এরকম ধারণা হুম, বিকৃত। আচ্ছা। আর বিভিন্ন আমাদের ইউরোপীয় দর্শনের হ্যাঁ। কিছু লোক, হুম, তারা বলতেন, প্রচার করতেন যে আফ্রিকার মানুষেরা তারা মানে ইভলিউশনের হুম, একটু পিছনে আছে, হুম, এখনো পুরো মানুষ নয়। হুম, এটা ছিল আমাদের ওই দাস প্রথার একটা বস্ত্র, হুম। কি বলবো, প্রভাব। হ্যাঁ, সমর্থনের মূর্তি, বুঝতে পেরেছি। যে হ্যাঁ, হ্যাঁ। এডুকেশন, হুম, সিভিলাইজেশন। হুম, তারা তো মানুষের মতো এখন আসেনি, বন্ধু পর্যায়ে আছে। হুম, এর বিরুদ্ধে প্রথমে প্রতিবাদ আরম্ভ হলো চিনুয়া আছে বই। প্রথম যেটা বই, হুম, থিংস ফল অ্যাপার্ট, একটা হয়েই পড়ে গেল। ওই বইটির যে পাণ্ডুলিপি, হুম, পাণ্ডুলিপি তিনি টাইপ করিয়েছিলেন বহু খরচা করেন, কারণ তখন ওখানে টাইপরাইটার ছিল না। হুম, আপনার ও আপনার লেখাপড়া শিখেছিলেন ইংল্যান্ডে, হুম, খ্রিস্টান মিশনারিদের সহায়ক। এবং ওখানে যেটা ইংরেজরা যে সমস্ত স্কুল করেছিল, ওই স্থানীয়ভাবে কয়েকটা ডিজাইন করা, যেটা আমাদের দেশেও করেছিল। ডেডিকেটেড ক্লার্কস, অ্যাসিস্ট্যান্টস, হুম, এবং প্রথম স্তরের সর্বনিম্ন স্তরের আপনাদের যোদ্ধা, এজন্য যেটুকু এডুকেশন দরকার সেটুকু ওরা দিতেন, দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তারপর থেকে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে নিজস্ব প্রতিভা পরিচয় দিয়ে কয়েকজন লোক বেরিয়ে আসে, তার মধ্যেই ছিলেন আসলে ছিলেন একজন। এখন উনি কিন্তু ওদের দৃষ্টিভঙ্গিটা ছিল ওই যে শীঘ্র শিকারীর গল্প হুম। আমরা পড়বো না, আচ্ছা। শীঘ্র গল্প লিখবে, আমরা শীঘ্র আমরা গল্প লিখবো। এবং ওর যে থিংস বলা পার্ট, তারপরে ওরা প্রথম ছুটে দিয়ে যেত। তোমার সব বই আছে এখানে, হুম, হুম, হুম। ও সে বইগুলো প্রত্যেকটা বইতে একটা জিনিস দেখাচ্ছে আচ্ছা। যে শোষণ কি করে মানুষকে বিকৃত করে দেয়, হ্যাঁ, ঠিক। বিকৃত মানসিকতা তৈরি হয়। একদম। এবং এতে ওর তখন বইগুলো বেস্ট সেলার হতে শুরু করলো। হ্যাঁ।
তখন এই আফ্রিকার বিভিন্ন জায়গা থেকে একে একে লেখক বেরিয়ে এলেন। তবে আফ্রিকান সাহিত্যের ইতিহাস মাত্র 1948 মানে 49 শুরু হয়েছে। শুরু হয়েছে, হ্যাঁ, Completely. উপজীবনের মধ্যে। কিন্তু যেখানে উনি বলেছেন আমাদের সাহিত্য হচ্ছে প্রাচীন সাহিত্য, সেগুলো ওরাল। ওরা মৌখিক পুরোটাই। এখন সেটার তুলনা করলে পরে আমাদের আর্য সাহিত্যেরও এখন দীর্ঘ সময় হ্যাঁ, ওরাল ছিল, মৌখিক ছিল। স্ক্রিপ্ট ছিল না। পুরোটাই, হ্যাঁ, স্ক্রিপ্ট ছিল না। শুনে শুনে শ্রুতি যে ব্যাপারটা আমরা তখন ছিল। পণ্ডিতেরা অনেক পণ্ডিত মনে করেন যে স্ক্রিপ্টটা ওরা ভারতীয়দের কাছে শিখেছে, আচ্ছা, মানে আমাদের হরপ্পা যে সিভিলাইজেশন ছিল ভারতে, সেখান থেকে ওরা স্ক্রিপ্ট দিয়েছে। জন্য ব্রাহ্মী লিপি এবং আমাদের যে বঙ্গদেশের যে লিপিটা পাওয়া গেছে তার সঙ্গে কিছু কিছু মিল আছে। মিল আছে, মিলটা আছে। পাওয়া যায়। মিল আছে জন্য ওরা ক্লেম করতো যে সংস্কৃত থেকে এসছে, না, তো উল্টো ব্রাহ্মী লিপি থেকে আমাদের এই এসছে, সংস্কৃত দেবনাগরী অক্ষর এসছে। ঠিক, ঠিক সেরকম এগুলো লিখিত ছিল না, মৌখিক ছিল, এবং সেটা ছিল খুব রিচ কালচার। হ্যাঁ, ঠিক ঠিক। ওদের মধ্যে সব নানা রকম বিশ্বাস ছিল, সত্যি। কিন্তু সঙ্গে সঙ্গে নানা রকম সামাজিক প্রথা ছিল, যেগুলোকে কোনো মতেই খুব প্রথা পাওয়া যায় না। হ্যাঁ, বরং তুলনা করলে পরে পশ্চিমী সভ্যতার চাইতে ওরা অনেক দিক থেকে, মানবিক দিক থেকে অনেক বেশি উন্নত ছিল। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, আচ্ছা, এবার জিজ্ঞেস করি যে আপনার মানে দৃষ্টিভঙ্গিতে বা দর্শনে গল্পকে আপনি কিভাবে দেখেন? আমরা তো বলি যে সাহিত্য সমাজেরই দর্পণ। আপনি কিভাবে দেখেন ব্যাপারটাকে? আর তারপর আমরা দেখুন, এটা আমি মনে জিজ্ঞেস করি করবো। যে সাহিত্যের একটা দায়িত্ব আছে আচ্ছা, কার কাছে? সমাজের কাছে। সমাজের কাছে। কারণ সমাজ তাকে খাইয়েছে, পড়িয়েছে, লেখাপড়া শিখিয়েছে, তাকে বড় করেছে। সে অসুস্থ হলে তাকে হসপিটালে যেতে সেবা করে, রাস্তার মধ্যে ধরলে তাকে পুলিশ সাহায্য করে, সে সমাজকে কি দিচ্ছে, তাকে কি দিতে হবে, সে দিচ্ছে তার সাহিত্য। সাহিত্যের মধ্যে দিয়ে সে কি করবে? আমি যেটা করি, এই জন্য সবাই বলে যে আপনার বন্ধুরাও বলেছেন, সবাই লিখেছেন যে আমার লেখা অন্যদের মতো নয়। যখন কাজী কৃষ্ণ মুহ ও একটা কথা বলেছিল যে হ্যাঁ, অন্যদের মতো নয়, সেটা তো অবশ্যই। তার সাথে উনি বলেছিলেন আচ্ছা, যে শরীর চট্টোপাধ্যায়ের গল্প আর দর্শকের লেখার মধ্যে হারিয়ে যাওয়ার নয়। হ্যাঁ, আচ্ছা, একটু অন্যরকম তার মনে হয়েছে। আচ্ছা, অমিয় হোসেন মজুমদারের সঙ্গে আপনার নিজের লেখালেখি নিয়ে কিরকম উনি কথাবার্তা? আমাকে অত্যন্ত স্নেহ করতেন, স্নেহ করতেন। স্নেহ আচ্ছা, করতেন, এবং একবার ও জন্মদিন পালন হচ্ছে আচ্ছা, কুচবিহারে, হ্যাঁ, সে সময় আমিও দিয়ে হাজির হয়েছি। আচ্ছা, দেখি ঘর ভর্তি সব লোক, সব অধ্যাপক, এরা সব বিভিন্ন কলেজের, আমাদের বিশ্ববিদ্যালয়ের কজন ছিলেন। আমার বলে শরীর তুমি এসো, তুমি তখন বসে করে বসানো হচ্ছে, আর নিচে সব বসে আছে। আপনি তখন কোথায় চাকরি সূত্রে? আমি তখন এখানে জলপাইগুড়ি। দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আচ্া, তিনজেলা দিয়ে ও আচ্ছা, রাজ্য সরকারে আছি। আচ্ছা, তা সে সময়তে আমার বলেন শরীর তুমি এসো, আমার পাশে বসো। আমাকে ডেকে নিয়ে গেলেন, আমি জুতো খুলে ওনার পাশে খাটের পাশে গিয়ে বসলাম। তখন উনি বলছেন যে আপনারা ওকে চেনেন না, উনি কম লেখেন, সমাগত লেখেন, আর আমিও লেখা পড়েছি, আমার খুব ভালো লেগেছে। কারণ শরীরের লেখায় একটা জিনিস আছে, ভালোবাসা। দারুণ কথা বলেছেন, যেটা ছাড়া কোনো। আচ্ছা, আমরা কিন্তু শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখি, আমরা রয়েছি আড্ডাগলির অন্দরমহলে, আর আজকের অতিথি বিশিষ্ট গল্পকার সলিল চট্টোপাধ্যায়। অনেকটা সময় আমরা বেশ গল্প করছি, আর সময়ও খুব একটা বেশি নেই। আমার হাতে এই বইটি রয়েছে, জিঙ্কল, না? জিঙ্গল। জিঙ্গল, এটার অর্থ কি এবং এটার একটু প্রেক্ষিতটা জানবো, জেনে আজকের পর্ব শেষ করব। আর ব্যাপারটা হচ্ছে জিঙ্গল কথাটা আসলে গিঙ্কো বিলোবা, গিঙ্কো বিলোবা আচ্ছা, একটা গাছ,
আমাদের একজন বিশপ, হুম, তিনি জাপানে গিয়েছিলেন আচ্ছা, ধর্ম প্রচারের উদ্দেশ্যে। হ্যাঁ, তিনি গাছটা সেখানে দেখেন, দেখে তিনি চমকে যান। কারণ এই গাছটা মানে 8 লক্ষ বছরের আগে। আচ্ছা, কি নাম আরেকবার আমার তো গিঙ্কো বিলোবা। গিঙ্কো, আচ্ছা, গিঙ্কো বিলোবা, গিঙ্কো বিলোবাটা ওনার নাম, কারণ ওখানে জাপানিরা কে বলে জিঙ্গল, জিঙ্গল, চিনেও তাই জিঙ্গল, জিঙ্গল, এই গাছটার নাম। আচ্ছা। তা এই গাছটার বিশেষত্ব কি? বৃহৎ হচ্ছে তারপরে লিভিং ফসিল, ও, মানে 8 লক্ষ বছরের পুরোনো একটা গাছ এখনো পৃথিবীতে আছে, এখন বেশিরভাগ গাছই নেই। আচ্ছা, এটাই একটা আশ্চর্য ব্যাপার, সেটা হলো জিঙ্গল নাম। আচ্ছা, আপনার এখানে এটা কি বলতে বলছি। চেয়েছেন? আমি একটা কতগুলো গল্প লিখছিলাম, হুম, সে গল্পগুলো হচ্ছে ভালোবাসার গল্প। ভালোবাসা, মানুষের জন্য মানুষের টান, হ্যাঁ, মানুষের জন্য মানুষের করা, একদম, আত্মত্যাগ করা হুম, বা লাঞ্ছিত হওয়া, হুম, এই সমস্ত গল্প। হুম। মানে সম্পর্কের আলো ছায়া, আলো অন্ধকার, সবটাই। হ্যাঁ। আচ্ছা, তারপর, মানুষের আশা আকাঙ্ক্ষা হ্যাঁ, ইত্যাদি। আমি যখন ভাবলাম যে আমার একটা বইটার নাম দিতে হবে যে প্রাচীন পৃথিবীর মানুষের যে প্রাচীন ঐতিহ্য, আচ্ছা, মানবতা, তার প্রতীক হবে। ও, তা খুঁজে 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 আর হঠাৎ জিঙ্গল নামটা পেলাম, তখন এই নামটা দিলাম জিঙ্গল। এখানে 4টে গল্প আছে, 4টে পাতা সেজন্য দেখা হচ্ছে। বাহ, অপূর্ব। মানে এই জিঙ্গল একটা প্রতীকী নাম, প্রতীকী নাম। প্রতীকী নাম, মানে অবিনশ্বর। হ্যাঁ। মানুষে মানুষে ভালোবাসা যেরকম অবিনশ্বর, খুব সুন্দর একটা শব্দের মধ্য দিয়ে বা শব্দ বন্ধের মধ্য দিয়ে আমাদের এই পর্ব শেষ করতে হচ্ছে। দাদা সলিলদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা। আপনাকেও। আপনার কলম আরো চলুক, দীর্ঘজীবী হোক, এবং আপনার সুস্থ জীবন কামনা করে আজকের আড্ডাগুলির অন্দর মহলের এই পর্ব এখানেই শেষ করছি। কথা হবে আবার আগামী পর্বে। নমস্কার। নমস্কার।